আমি জানি না এখনো পর্যন্ত কারা কারা জেগে আছেন। আমি আসলে 11:15 বলেছিলাম লাইভ আসবো, বাট তার মধ্যে অনেক ধরনের থ্রেট কল, থ্রেট মেসেজ, হুমকি, সমস্তটাই হ্যান্ডেল করতে করতে আসলে লেট হয়ে গেল। আর সব থেকে বড় কথা, মানে ধন্যবাদ, হাততালি, যে কোনো একজন মানুষের থ্রেটকেও আপনারা সাপোর্ট করলেন। আমি চাইনি আসলে এই লাইভটা, আমি করতেই চাইনি। শুরু থেকে আজও পর্যন্ত আমি কোনো কাদা চেটাচেটি চাইনি। প্রতিটা মোমেন্টে, প্রতিটা মুহূর্তে আমি চুপ ছিলাম। যবে থেকে আমি চক্রবর্তী ফ্যামিলি থেকে বেরিয়েছি, আমি কারো এগেনস্টে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি আমার কোনো লাইভে, কোনো ভিডিওতে, কোনো কিছুতে আমি কারোর এগেনস্টে কিছু বলেছি। কিন্তু আমার সীমাটা এবারে শেষ। আমি এটার একদম শেষ চাই। মানে আমি তো সব কিছু থেকে বেরিয়ে গেছি অনেক দিন আগে, তো আমি এটার শেষ চাই এবারে। কি শুনতে চান বলুন? আজকে আমি সব সত্যি বলবো। আমি বাঁচতে চেয়েছি, নিজের মতন করে বাঁচতে চেয়েছি। এটাই একটা অপরাধ? একটা মেয়ে হিসেবে যদি শুধু সে বাঁচতে চায়, অপরাধ? স্ক্রিপ্ট রেডি হলো? আচ্ছা, স্ক্রিপ্ট রেডি হয়নি দাদা বা দিদি যে লিখছেন। এতক্ষণ ধরে কি চলছিল তার সমস্তটা রেকর্ডিং আছে আমার কাছে। আশা করি লাস্ট যে কথাটা লেখা আছে, যে ছবিটা আমি পোস্ট করেছি, সেই স্ক্রিনশটটাও আমি পোস্ট করে দিয়েছি। হ্যাঁ, তা করলে কেন? তাহলে শুরু থেকে শুরু করতে হয় একটু। হ্যাঁ, সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল, সেটা সব্যসাচী শুরু থেকেই জানতো। এবং আমি এটাও জানতাম যে সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার, এবং একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। পুরোটা শুনবেন, সবটা শুনবেন, আমি আমার নিজেরটাও বলবো। এই 7 বছর ধরে আমি যে হুমকিগুলো, হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করুন মৌসুমিদি, একটু ওয়েট করুন। যে ডিভোর্সটা কেন হলো সমস্তটাই জানতে পারবেন। আমি এখনো পর্যন্ত মানে হুমকি শুনছিলাম যে আমি যদি সব বলে দিই কি কি হতে পারে আমার সাথে। আমি কিছু বলিনি, বলতে চাইও নি, বাট আমার মনে হয় এটা শেষ হওয়া দরকার। যা হয় হবে। আর কেন সোশ্যাল মিডিয়ায় এসে বলছি? কারণ সোশ্যাল মিডিয়াতেই নোংরামোগুলো চলছে। তাই আমাকে আজ মানে মাঝরাতে এই অবস্থাতেই লাইভে আসতে হলো। আমি যখন সব্যসাচীকে বিয়ে করি না, সব্যসাচীর নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না। আমি ভালোবেসেছিলাম একটা মানুষকে যার লেখা দেখে আমার মনে হয়েছিল যে একটা মানুষ যার লেখা, লেখনী আর সেই মানুষটা এক। এই যে আপনারা লেখেন না যে এখনো সব্যসাচী বাবু অনেক কষ্ট পাচ্ছেন, আপনার জন্য অনেক কষ্ট পান, সেটা তার লেখা। মানুষটা কি আদৌ সে? শুধু এক ছাদের তলায় না থাকলে কেউ কাউকে কোনোদিন চিনতে পারে না। আমি সেটা সহ্য করে এসেছি 7টা বছর। আমি জানি না আজকে আমি লাইভে কতটুকু বলতে পারবো, আমি চেষ্টা করব। অনেক মানুষ জড়িয়ে আছে, সবকিছুর সাথে অনেক মানুষ জড়িয়ে আছে, কিন্তু
আমি তো সবার নাম করব না, কিন্তু শুধুমাত্র আমার কারণটা বলতে হবে। আমি যেটুকু রোজগার করতাম সেই সময়, 2017-র কথা বলছি, যেটুকু রোজগার করতাম তার বেশিরভাগটাই আমি কিন্তু ওদের ওপরে তুলে দিতাম। মাত্র 15,000 টাকা স্যালারি পেতো, তাও ব্যাংক অ্যাকাউন্ট ছিল না সব্যসাচীর। বইয়ের তলায় টাকা রেখে দিন চলতো। আমার মনে হয়েছিল যে হ্যাঁ একটা আমার তো ফ্যামিলি হবে, এটা করাই যায় না। আমার মধ্যে কোনোদিনই ওটা ছিল না যে একটা পুরুষ মানুষ একটা যদি তার একটা মেয়ে রেসপন্সিবিলিটি নিতে পারে, তো একটা মেয়ে কেন একটা পুরুষ মানুষের রেসপন্সিবিলিটি নেবে না? তো সেই জায়গা থেকে আমি কোনোদিনই হিসেব করিনি। কিন্তু এই যে বলেন না ফ্যান্টাসি, আমি জানি না আমি কতটা নোংরা জায়গাতে আমাকে আজ বলতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, আপনাদের চোখে আমি খারাপ, আমি নির্লজ্জ, কিন্তু চক্রবর্তী ফ্যামিলি কি ধোয়া তুলসী পাতা? এবারে নাটকটা দেখুন। আমার সব্যসাচীর সাথে যখন পরিচয় হয় তখন ওর অলরেডি এক্স গার্লফ্রেন্ডস প্রচুর এক্সিস্ট করছে। এবং আমাকে ওর সাথে, আমি জানি না এটা কি বলা ঠিক হবে, তার পুরনো এক্স গার্লফ্রেন্ডদের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। এবং লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। কে আটকে উঠছেন না? সব্যসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ। সে নামগুলো আমি জানি, আপনাদেরই পরিচিত মুখ, কিন্তু আমি তাদের নাম বলবো না। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন কোন ছেলে, তার নাম আমি নেব না, কারণ সে আমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, বাচ্চা হয়েছিল আমার, তার কারণটা হলো আমি চেয়েছিলাম, অ্যাক্সিডেন্টাল বেবি ছিল আমার, কেউ চাইনি। আমি যেদিন প্রথম যখন আমি প্রেগনেন্ট হই, আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক, তোমরা ভেবে দেখো কি করবে। বহুবার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, মেডিকেল হসপিটাল নিয়ে গিয়ে আমাকে অ্যাবর্শনের ওষুধ হাতে নিয়ে আমি ফিরে এসেছি, যে না আমি কথা দিয়েছিলাম যে না বাচ্চাটাকে বাঁচতে দাও, আমি ফিনান্সিয়ালি, আমি সামাজিকভাবে, আমি কোনো রকমভাবে আমি তোমাদের উপরে ডিপেন্ডেন্ট হব না। কোনোদিন হইও নি। যে ফ্ল্যাটটাতে আমি ভাড়া থাকতাম তার হাফ ভাড়া আমি দিতাম, সব্যসাচীর জুতো থেকে মাথা যত যা ও পড়তো পুরোটাই আমি খরচা করতাম, আমি সেটা হ্যাপিলি করতাম। তার কারণটা হলো আমি ভালোবাসতাম, এবং আমার মনে হতো যে না একটা মেয়ে কেন করতে পারবে না, একটা ছেলে যদি করতে পারে একটা মেয়ে কেন করতে পারবে না। হ্যাঁ, আমার আগে বিয়ে ছিল, আর সেই কথাটাই বার 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 বলে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছে, এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। আমি নিজে রেকর্ডিং করেছি।
সমস্তটা নাটক আপনারা দেখেন। আমি লাস্ট বলেছিলাম যে আমি দেখ তোদের লাইফ থেকে আমি বেরিয়ে গেছি। ইনফ্যাক্ট ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না, সবাই তোকে ছিছি করবে, তোকে কেউ কেউ বাঁচতে দেবে না তোকে। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না কি হয়েছে, দাদা তোর অন্য অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। লাস্ট এই এই কথাটাও আমাকে শুনতে হয়েছে। আজ আমার নতুন বিয়ে হয়েছে, আমি আজ সাহস করে সমস্তটা বলছি, আমার নতুন শ্বশুর বাড়ির সবাই দেখছে, আপনারা সবাই দেখছেন। কিন্তু আমি আর পারছি না, আমি ওদের থেকে আমি কোনো রকম ভাবে বেরিয়ে আসার পর কোনো রকম ভাবে ওদের হয়ে ওদের পেছনে একটাও কথা বলিনি, ওদের এগেইনস্টে আমি একটাও কথা বলিনি। আর এই যে ফ্ল্যাটটা আমার বহু দিনের স্বপ্ন ছিল, যেটা মুকুন্দপুরের ফ্ল্যাট, যেটা আমি আর সব্যসাচী একসাথে থাকতাম। আমি শুরু থেকে ওদের বলতাম যে নিজস্ব একটা ফ্ল্যাট ভীষণ দরকার, যখন ওরা ভাড়া বাড়িতে থাকতো। ওরা বলতো যে কাল বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই, টাকা জমিয়ে কি হবে, ফ্ল্যাট করে কি হবে। আমি দিনের পর দিন ওদেরকে শিখিয়েছি এইভাবে টাকা জমাতে হয়, নিজের একটা বাড়ি থাকতে হয়। তাও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখলেই আজ এটা কিনে দে কাল ওটা কিনে দে, আমি দিয়েছি। আপনারা নিশ্চয়ই তার কিছু কিছু ভিডিও দেখেছেন। সেটা অনেক পরে, যখন আমি আমি যে সময়কার কথা বলছি সে সময় ব্লগিং ছিল না, আমার আগে বিয়ে ছিল, সেই কারণেই কি আমাকে এইভাবে দিনের পর দিন ব্ল্যাকমেল করা যায়? শুধু আমি সংসার চেয়েছি, বাঁচতে চেয়েছি, বাচ্চা চেয়েছি, আমি লিভ ইন করতে চাইনি। সব্যসাচী তো আমাকে বিয়েটাও করতে চাইনি, কারণ ও লিভ ইন থাকতে চায় এবং সেটা পুরো ওর ফ্যামিলি সাপোর্ট করে। শুধু আমি নই, এরকম বহু মেয়েরা আছে, এরকম ওর কোলিগস থেকে, ওর ফ্রেন্ড সার্কেল থেকে বহু, যারা হয়তো মুখ খুলবে না, কারণ তাদেরও সংসার, তারা এখন কেউ কেউ সংসার করছে, তারা কেউ মুখ খুলবে না। আর সোশ্যাল মিডিয়া কোনোদিন আমার কোনোদিন ভালো লাগতো না সোশ্যাল মিডিয়া। জবে থেকে সায়ক দেখলো যে এই ফ্যামিলি ব্লগিংটা মানুষ খাচ্ছে, আর এই যে মায়ের প্রতি এত ভালোবাসা, কই সেটা তো আমি জবে থেকে এসেছি, আমি শুরু থেকে কিন্তু দেখিনি। যখন দেখা গেল যে মায়ের প্রতি এই যে ভালোবাসাটা সেটা মানুষজন পাবলিক খুব ভালোভাবে খাচ্ছে, তবে থেকে কিন্তু শুরু হলো এই এই মাকে নিয়ে যে ব্যাপারটা। এবং দিনের পর আমার মা কালো, এই যে আপনারা দেবলীনাকে দিয়ে করছিলেন না, আমি ওই পথটা বেছে নিইনি। দেবলীনার স্টোরি আমার স্টোরি একই, বাট দেবলীনাকে সে সাপোর্ট করছে আর আমার এগেনস্টে গেছে, কারণ আমি ওদের আয়ত্তের বাইরে বেরিয়ে গেছি। আমাকে কন্ট্রোল যে করতো, আমাকে প্রতিনিয়ত যে একটা থ্রেডের মধ্যে রাখতো, যে চক্রবর্তী ফ্যামিলি ছাড়া, এটা বহুবার আমাকে থ্রেড দেওয়া হয়েছে, সব্যসাচী, সায়ক, যে চক্রবর্তী ফ্যামিলির বাইরে গেলে তুই বাঁচবি না। আমি করে দেখিয়েছি যে চক্রবর্তী ফ্যামিলির বাইরে গিয়েও আমি করতে পারি, কারণ আমার মধ্যে সেই ট্যালেন্টটা আছে। মাথার উপর দিয়ে যাবে লাইফটা, কারণ এটা সাধারণ জীবন ছিল না আমার। না, হাসির পাত্র আমি হচ্ছি না, আমি পুরোটাই বলবো। আমার মা কালো, তাই আমার মাকে পছন্দ নয়। যেখানে যাবে কোনো জায়গায় আমার মা যেতে পারবে না। লাস্ট ওর মায়ের 25 ডিসেম্বর যেদিন আমি সিদ্ধান্ত নিলাম যে না আর পসিবল হচ্ছে না, আমার টাকায় ফ্ল্যাট, ও আমি তো হারিয়ে ফেলছি এক জায়গা থেকে আরেক জায়গা বলতে গিয়ে। আমি যখন দীর্ঘদিনে টাকা জমি জমি ফ্ল্যাটটা ইএমআইতে নিতে যাচ্ছি, তখন আমাকে ব্যাংক থেকে বলা হলো আপনি যেহেতু সিরিয়াল করেন
সেই কারণে আপনার একটা সিকিউরিটির জন্য আরেকজনের কারুরকে লাগবে যার পিএস স্লিপ আছে। তো তার জন্য সব্যসাচী বলল যে তুই নিজে যদি ফ্ল্যাটটা কিনিস তোর একার নামে থাকে, আমি তোর সাথে থাকবো না। আমার মনে হলো যে হ্যাঁ, একটা বর তো তার ওয়াইফ দুজনের নামে করে, তো আমি নিজে কিনলেও তো আমি বরের নামে ইকুয়ালি করতে পারি। তো সেখান থেকে আমার ফ্ল্যাটটা জয়েন করা এবং জয়েন্ট লোন অ্যাপ্লাই করা, পুরো টাকাটাই কিন্তু আমারই দেওয়া। ইনফ্যাক্ট আমার কাছে পুরো ডকুমেন্টস আছে। আমি লাস্ট 16 lakhs যে আমি শোধ করেছি তার পুরো ডকুমেন্টস কিন্তু আমার কাছে আছে। আমাকে যে থ্রেড দিচ্ছে না বাড়ি থেকে বার করে, ওর ঠিকানাটা কোনোদিনই ওর ছিলই না, ঠিকানাটা আমার ছিল, যেখানে ওরা প্রত্যেকদিন বলতে চেয়েছে যে ওটা ওর ফ্ল্যাট। আমি বেরিয়ে এসেছি যাতে ওর থাকার জায়গার অভাব না হয়, আমি বেরিয়ে এসেছিলাম। কিন্তু তার তো একটা শেষ থাকবে। আমি কাঁদবো না, আমি আর ভেঙে পড়বো না, কারণ আমি সেই দুর্বলদের মধ্যে নই। আজ নতুন বিয়ে হওয়ার পরেও আমি যখন এতগুলো সত্যি কথা নিজের ব্যাপারেও আনতে পেরেছি, তো আমি আর কাঁদবো না। পঁচিশে ডিসেম্বর মাকে রাস্তায় দাঁড়িয়ে অপমান করা হয় ওর মায়ের জন্মদিনে। কেননা ওর মায়ের জন্মদিনে আমার মা কেন গেছে। সেটা ছিল আমার কফিনের লাস্ট পেরেক। আমারই ফ্ল্যাট, আমার পয়সায় খাচ্ছে পড়ছে, অথচ কোনোদিন বাচ্চা হবে না, কারণ বাচ্চা চাই না ওদের ফ্যামিলি। বাচ্চা না হওয়া আর বাচ্চা না চাওয়া দুটো আলাদা। একটু কান খুলে শুনুন, যারা বলছেন না যে আমি বাচ্চার জন্য বিয়ে করেছি, তা নয়। তাহলে একটা প্রশ্ন কেন আপনাদের মনে আসছে না, আমার বাচ্চা যেটা হতে গিয়ে মারা গেছে সেটাও 2019-এ, আর আমাদের ডিভোর্স হচ্ছে তার কত বছর পর? তার মাঝে কোথায় ছিল? তার মাঝে তাহলে কেন বাচ্চা হয়নি? আমি বাজা ছিলাম? আমি প্রচুর কমেন্ট শুনেছি আপনাদের যে আমি বাজা, আমি উড়নচণ্ডী, আমি সংসার ম্যাটেরিয়াল নই। আপনারা দেখেছেন ভোরবেলা উঠে রান্না করে, আমি সব্যসাচী আলাদা খেতে পছন্দ করেন তার জন্য রান্না, আমি কাজের লোক ছিল না আমার, আমি আলাদা রান্না করে নিজের রোজগারের টাকায়। লঙ্কা তার ঝাল লাগে, আমি রান্না করে লঙ্কাটা বেচে তার টিফিন বক্সে রেখে দিয়ে আমি শুটিংয়ে গেছি, ফিরে আসার সময় বাজার করে বাড়ি ফিরেছি। এগুলো বলার কথা নয়, তাও বলছি তার কারণ আমি কি করেছি সেগুলো বলার জন্য, কারণ তখন ব্লগিং ছিল না। আজ সবকিছু ছেড়ে আমি এখনো পর্যন্ত ওদের পেছনে আমি লাগি না। আমি একটা এগেনস্টে, ওদের একটা এগেনস্টে ডিভোর্সের পর থেকে একটা ওদের এগেনস্টে আমি যাইনি। ইনফ্যাক্ট আমি ডিভোর্সটাও তো চাইনি। আমি ভেবেছিলাম যে ঠিক আছে, যে আমার কখনো বাচ্চা হবে না, কারণ ও বাচ্চা চায় না, সব্যসাচী চায় না, ওর ফ্যামিলি চায় না, কোনোদিন বাচ্চা হবে না। ঠিক আছে, আমি আমার কাজ নিয়ে আমার মতন থাকবো। কিন্তু আমি যদি বাঁচতে চাই, নিজের মতন করে বাঁচতে চাই, আমি যদি বাচ্চা, আমি তো লিভ ইন করতে চাইছি না, আমি কাউকে খুন করছি না, কাউকে অপমান করছি না, তাহলে কেন উঠবে এই কথাগুলো? আমি আর সত্যি পারছি না। আমি জানি না এই চক্রবর্তী ফ্যামিলি, সায়ক, সব্যসাচী এরা কবে আমার পেছন ছাড়বে, আমি সত্যি জানি না।
এই যে দেবলীনার কথা বলছেন না, দেবলীনার বিয়েতে একটা ছোট ইনসিডেন্ট ঘটেছিল। সেখানে সায়ক আমায় বলেছিল যে ওর অনেক ফলোয়ার, ওর সাথে আমাকে ভিডিও বানাতে হবে। সে যদি তোদেরকে যদি অপমানও করে, অ্যাকচুয়ালি অপমানিত হয়েছিলাম আমি, ওর মা, দুজনেই। সে ঘটনায় আর যাচ্ছি না। তখন ওর মা আর আমি বেরিয়ে এসেছিলাম এবং বলেছিলাম দেখ এই হয়েছে। বলেছিল না ওখানে গেলে আমার প্রচুর ভিডিও হবে, প্রচুর ফুটেজ হবে। আর আমি দেখ আমি মেরুদণ্ড বিক্রি করে কোনো কাজ করতে পারবো না। তখনও বলেছিল না আমার মেরুদণ্ডের থেকে আমার টাকার মূল্যটা বেশি আমার কাছে। আমি টাকার জন্য মেরুদণ্ড বিক্রি করে দিতে পারি। আর সব্যসাচীর কোন মেয়ের সাথে কি সম্পর্ক, হ্যাঁ আমারও সম্পর্ক ছিল, কিন্তু না, যে মুহূর্তটা আমার বিয়ে ছিল ওর সাথে আমি কিন্তু নিতান্তই শুধু সংসারই করতে চেয়েছিলাম। আমার পরিচিত মহল সকলেই জানে যে আমি সংসারটা কতটা ভালোবাসি। আমি কাজ, সংসার, বাচ্চা ইকুয়ালি মেনটেন করে গেছি। আমার মনে আছে আমার ফার্স্ট যখন যে বেবিটা, তার ডাক্তার দেখাতে যাওয়া থেকে শুরু করে সব নিজে করেছি, সব একা। ইনফ্যাক্ট যে স্বাদের ছবিটা সায়ক চক্রবর্তী পোস্ট করে আমাকে উইশ করেছে না, উইশ করানোর ভান করেছে, উল্টে বলা যেতে পারে, সেই বাজারটাও কিন্তু আমি নিজে বয়ে করেছি। মিষ্টিটাও কেউ আনেনি। আমি বলেছিলাম যে এরকম স্বাদ হবে, তখন সায়ক বলেছিল তোর বাচ্চা তুই স্বাদ করবি, আমি কেন টাকা দেবো। স্বাদটাও কিন্তু কেউ করেনি, আমি নিজের টাকায় স্বাদ করেছিলাম। তাও স্বাদ কিনা ওর মায়ের জন্মদিন আর আমার স্বাদটা একই দিনে ফেলাও, যাতে একই খাবারে সকলের খাবার হয়ে যায়। না আমি থানায় যাব না, কারণ থানায় সলিউশন নেই, আর আমি সলিউশনের জন্য লাইভটা করছি না। একটা সুন্দর লেখা, একটা সুন্দর গানের পেছনে যে কত বড় একটা শয়তান লুকিয়ে থাকতে পারে সেটা কোনো আইডিয়াই নেই আপনাদের। সেটা আমার থেকে ভালো কেউ জানে না। নাটক হতেই পারে, নাটক মনে হতেই পারে। আর অনেকে আবার লিখছেন যে আমার এই বরের সাথে নাকি সম্পর্ক, তাই জন্য নাকি আমার বিয়ে ভেঙে গেছে। একদমই নয়। বিয়েটা আমার অনেক বছর আগে ভেঙে গেছে, কারণ লাস্ট 2 বছর আমার সব্যসাচীর সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক ছিল না, কারণ সে তখন অন্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত। আমার প্রতি তার কোনো ইন্টারেস্টই ছিল না। ফলে ডিভোর্স কাকে বলে? শুধু একটা খাতায় সাইন করা? আর আমাকে এই যে তাড়াহুড়ো করে বিয়েটা নয়, তাড়াহুড়ো করে নয়, আমি বাচ্চা চাই, বিয়ে করব, এটা তো কনফার্ম ছিলই। কিন্তু 9 তারিখে আমার লিগ্যাল কিছু ডকুমেন্টেশনের কাজ ছিল, সেটা না হওয়া পর্যন্ত আমি বিয়েটা করতে পারতাম না। তাই 10, 11, 12 এই 3 দিন সময় ছিল আমার সমস্ত ডিসিশন নেওয়ার, কারণ চৈত্র মাস পড়ে যাচ্ছিল। 36 বছর বয়স হয়ে গেছে, তো মা তো আমাকে হতেই হবে। সেটা নিয়ে অনেক নোংরা মন্তব্য আপনারা করছেন। আমি সত্যি জানি না আর কি কি বলা উচিত। আমার আসলে বাজছে এই কথাগুলো বলতে। আমি কোনোদিনই চাইনি কাদা ছেড়ে যেটা করতে।
আমি জানি না আর কি বলার আছে, আমার সত্যি আর কিছু বলার নেই। সবটা হয়তো গুছিয়ে বলা হলো না, প্রচন্ড অগোছালো লাগছে। সুইসাইডের পথ আমি কোনোদিন বেছে নিইনি, নেবও না, কারণ আমি অতটা ভীতু নই। তাহলে সুন্দরবন থেকে এতটা স্ট্রাগল করে আমি আসতাম না। গরুর মাংসের ব্যাপারটা কি নাটক ছিল আমার জানা নেই দিদি। আমি একদম বদারই নই ওদেরকে নিয়ে। আমি জানি ডিভোর্সের পরে আমাকে আমার মাকে কি কি শুনতে হয়েছিল, দিনের পর দিন আমাকে বাজা শুনতে হয়েছে। আমি চুপ ছিলাম, আমি কিন্তু কোনো কথা বলিনি। যদি জানতে সব্যসাচী ক্যারেক্টারলেস বিয়ে করতে, আমি জানতাম না তো। বা মনে করুন না আমিও ক্যারেক্টারলেস, সব্যসাচীও ক্যারেক্টারলেস, কিন্তু মনে করেছিলাম নতুন শুরু হচ্ছে, বিয়ে করে সব ঠিক হয়ে যাবে, নতুন সংসার করব, নর্মাল একটা জীবন যাপন করব। সব রকম চেষ্টা করে গেছি। আজ এত টাকা লাগবে, আজ লাদাখ নিয়ে যায় 1 লাখ টাকা খরচা করে, পুরো টাকা খরচা করে লাদাখ নিয়ে গেছি, বললো লাদাখ নিয়ে গেলে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। তারপরে বললো যে ওই মেয়েটাকে নিয়ে আয়, থ্রিসাম করলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। এটাই নাকি মানে একটি বউকে নাকি দেখতে দেখতে বোর হয়ে যায় মানুষ, তারপর নাকি অন্য মেয়েকে ফ্যান্টাসি নিয়ে আসলে নাকি একটা সম্পর্ক আবার দাম্পত্য সম্পর্ক নাকি ঠিক থাকে। আমি সেটাকেই সত্যি ভাবতাম। সত্যি কি তাই? কে জানে, মানে আমার তো এখন মনে হয় না ওগুলো সব ভুল, মিথ্যে। সব্যসাচী তার কাজের জন্য কোন বসের সাথে অ্যাফেয়ার, তার সাথে বেড শেয়ার, সমস্তটাই আমার জানা। আমারও সম্পর্ক ছিল বিয়ের আগে, হ্যাঁ, একজন প্রডিউসারের সাথে আমার সম্পর্ক ছিল, তার নামও আমি নেব না। আমি যেরকম সব্যসাচী বা শায়কের সাথেও কারোর নাম নিইনি, তার নামও নেব না, কিন্তু সেগুলো সব বিয়ের আগে ছিল। তিন মাসের জন্য ছিল সম্পর্ক, বাট সেটাও আমাকে শুনতে হতো যে আমার সারা জীবন তার সাথে সম্পর্ক আছে। ইন্ডাস্ট্রিতে কাজ করি যে, এমনিতেই তো একটা খারাপ তকমা লেগেই আছে গায়ে। আর আমি কোনো বড় লোককে বিয়ে করিনি, হ্যাঁ, পয়সা দেখে কাউকে আমি বিয়ে করিনি।
আপনারা সকলেই দেখেছেন মেডোকার্ট নিয়ে আমার স্ট্রাগল। আমরা দুজনে মিলে তৈরি করেছি জায়গাটা। আমার যে হাজবেন্ড, তার পয়সা দেখে আমি, তার পয়সা নেই, পয়সা আমরা তৈরি করছি একসাথে। ঠিক যেমনটা ভেবেছিলাম সব্যসাচীর ক্ষেত্রেও হবে, কিন্তু আমি একতরফা খরচা করে গেছি। জানিনা সবটা বোধহয় বলা হলো না, বলতে পারলাম না। আমি সব কিছু ছেড়ে দিয়ে নতুন ভাবে শুরু করতে চেয়েছিলাম, তাও পিছন ছাড়ছে না। এখনো জানতে চাইছি কারোর কাছে কি এটা এখনো পরিষ্কার হয়েছে যে বাচ্চার জন্য আমি বিয়ে করছি? তার মানে এইটা নয় যে অনেকে লিখছে আবার যে মা হতে চাইছো তো IVF করতে পারো। না, আমি চাই না, আমি IVF চাই না। আমি চাই বাচ্চার একটা বাবা থাকবে, তার একটা পরিবার থাকবে, সুস্থ জীবনযাপন হবে। এটা আমার অপরাধ? আমি সেই একই চাওয়া চক্রবর্তী ফ্যামিলিতেও চেয়ে এসেছিলাম, কিন্তু আমাকে দিনের পর দিন শুনতে হয়েছে থ্রেট। সত্যি আজকের দিনে দাঁড়িয়ে যদি বাঁচতে চাওয়াটা অপরাধ হয়, লিভ ইন না করে বিয়ে করাটা অপরাধ হয়, আজকালকার মডার্ন মেয়েদের মতন বাচ্চা নেব না না বলে বাচ্চা চাই বলাটা যদি অপরাধ হয়, তো আমি অপরাধী। কোথায় রে? আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম। আপনারা এখনো বোধহয় চক্রবর্তী পরিবারকেই সাপোর্ট করে যাবেন। মনে হলো যে আর টলারেট করা যাচ্ছে না।
ফ্ল্যাটটা একান্তই আমার, আমি কষ্ট করে বানিয়েছি, এবং যার সমস্ত লোন শোধের পেপারস আমার কাছে আছে, ফলে আমি কাউকে ঘর ছাড়া করিনি। আর 4টে বিয়ে করা অপরাধ না 10টা মানুষের সাথে লিভ ইন করাটা অপরাধ, সেটা আমার জানা নেই। এবং বউর সামনে অন্য মেয়ের সাথে শোয়াটা কি অপরাধ, নাকি আমি বাচ্চা চেয়েছি এটা আমার অপরাধ? আমি ডিভোর্সের পরেও বলেছি মা আমি হবই, সে আপনারা যতই নোংরা কমেন্ট করুন না কেন, মা আমি হবই। আর আপনাদের কি বলতো, যারা এই নেগেটিভ কমেন্টগুলো করছেন না, তাদের একটা এক্সপেকটেশন এটা যে কেউ কেউ লিখছেন যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আর একটা সম্পর্কে কি করে চলে গেল। আপনাদের এক্সপেকটেশনটা কি, যে একটা মেয়ে দীর্ঘদিন ধরে, যদি বা 2 বছর তার সাথে আমার কোনো রকম ফিজিক্যাল রিলেশন নেই, আমি জানি না, আমি কথা হারাচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে একবার আমি সেপারেশনে চলে গিয়েছিলাম। আমি আর নিতে পারছিলাম না, যে এই জীবনটা আমি নিতে পারছিলাম না। তখন আমার একজনের সাথে পরিচয় হয়, তিনি ধনী ব্যক্তি ছিলেন, এবং আমাকে সব্যসাচী বলতো যে ওর সাথে সম্পর্কে যা, এবং তার থেকে এই জিনিসগুলো আমাকে আদায় করে দিই, মানে বউকে বেচা আর কি। সে সমস্ত ট্রানজাকশন আছে কিন্তু, যদি সব্যসাচীর অ্যাকাউন্ট দেখা যায়, কম্পিউটার থেকে শুরু করে অনেক দামি দামি জিনিস কিন্তু নেওয়া হয়েছিল আমার দ্বারা, কারণ আমার মনে হয়েছিল যে হ্যাঁ চলো এটা করা উচিত। তারপর আমি বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে তাদের বাড়িতেই তার সাথেই আমি থাকতে শুরু করি, তো সেও ঠকায় আমায়। আবার আমি ফিরে আসি সব্যসাচীর কাছে। সেটা কি উল্টো দেখা যাচ্ছে বোধহয়, একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাই ব্যাপারটা। এই যে সব্যসাচীর পোস্ট, এবার আইন আদালতি ভরসা চলে গেল। দেখো তো একটু খুলে। এই যে সব্যসাচী আবার পোস্ট করেছে এখন, এবার আইন আদালতি ভরসা, মানহানির মামলা ছাড়া আর কোনো উপায় থাকলো না। আমার মানটা মান নয়, এই যে এবারে থামিস, নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করিস না,
এর মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে আমার জন্য বাচ্চা মারা গেছে, না, চক্রবর্তী পরিবারের জন্য বাচ্চা মারা গেছে। আমি সেটা কখনোই বলিনি কারোর সামনে, মুখে আনিনি। আমি খারাপ, কিন্তু চক্রবর্তী ফ্যামিলি তোমরাও কিন্তু ধোয়া তুলসী পাতা নও। আমি জানি আমার মতন এরকম অনেক মেয়েরা পরিস্থিতির শিকার। মানে আমার কাছে যেটা আমার পাবলিক ফোন নাম্বার, সে ফোন নাম্বারে প্রচুর ফোন আসে, প্রচুর মেয়েদের এরকম আসে যে তারা এই একই রকম পরিস্থিতির শিকার, তারা সাহস পায়নি নতুন করে বাঁচার। আমি পেয়েছি। আমি কি অডিওগুলো কি শোনাবো, না এটাই দেখাবো? শুধু এটাই দেখাই, একটা জিনিস দেখাই। সায়ক চক্রবর্তীর কতবার ফোন, সব ঠিক করে দেবো, সব ঠিক করে দিচ্ছি বলে। হ্যাঁ বলেছি, কারণ আমার কাছে সম্পর্কটা বাঁচানোটা ছিল মেন প্রায়োরিটি। আমি সম্পর্কটা বাঁচাতে চেয়েছিলাম, লাস্ট চেষ্টা করেছিলাম যাতে সম্পর্কে থেকে না বেরোনো হয়। অন্ধের মতন ভালোবাসতাম সব্যসাচীকে, বেরিয়ে আসার পরেও ভালোবাসা যায়নি। তারপর একটার পর একটা ঘটনা আমাকে বিতৃষ্ণায় ভরে তুলেছে। আমি আজকেও লাইভটা করতাম না যদি আমাকে পার্সোনাল থ্রেটটা না দিত। সায়ক এই যে পোস্টটা করেছে আমি তাতেও কিছু বলিনি। আমি ছোট, সায়ককে ছোট করতে গিয়ে আমি নিজেকে ছোট করছি না, আমি ছোট। কিন্তু চক্রবর্তী পরিবারও বড় নয়। জানি এসব কথা না বলাই ভালো ছিল কাবেরী সরকার, বাট আমাকে এরা বাঁচতে দেবে না। আপনারা কেউ দেখেননি যে 1 জুলাইয়ের পর থেকে বা তার আগেও আমি চক্রবর্তী পরিবারের এগেনস্টে কোনো কথা বলেছি? অনেক অন্যায়, অনেক সহ্য করে গেছি। হ্যাঁ চলে গিয়েছিলাম,
কারণ আমার মনে হয়েছিল তাতে সম্পর্কটা, সব্যসাচীর সাথে সম্পর্কটা আমার টিকে থাকবে। আমার তারও আগে বিয়ে হয়েছিল ব্যাঙ্গালোর, চলে গিয়েছিলাম সব কিছু ছেড়ে দিয়ে, কিন্তু সেখানে গিয়ে আমি জানতে পারি যে আমার বরের গার্লফ্রেন্ড আছে, তার বাবাকে স্যাটিসফাই করার জন্য একটা বাঙালি বউ দরকার ছিল, কাজের লোক ছাড়িয়ে দিয়ে, যেরকমটা আপনারা সিনেমায় দেখেন না, যে এখান থেকে বাঙালি কোনো মেয়েকে নিয়ে গিয়ে কাজের লোক বানিয়ে রেখে দেয়। কোনো রকম বেঁচে ফিরেছিলাম, আমার কাছে কোনো টাকা ছিল না, বাবা ফ্লাইটের টিকিট পাঠিয়েছিল লুকিয়ে, সমস্ত জিনিস ফেলে দিয়ে পালিয়ে এসেছিলাম। বোকা ছিলাম বোধহয় খুবই, এখনো আছি অবশ্য। তারও আগে বিয়ে করেছিলাম ছোট বয়সে, সেটাকে বিয়ে বলাটা বোধহয় ভুল হবে। থাকতাম একজনের বাড়িতে, সেগুলো সব আগেকার কথা। আমি নিজের কথাটাও কিন্তু বলতে থামছি না, কারণ এই কথাগুলোই আমাকে দীর্ঘদিন ধরে আমাকে বলে আমাকে চুপ করানোর চেষ্টা করা হয়েছিল, আমার উপরে যা খুশি তাই করা হয়েছিল, যে আমার আগে দুটো বিয়ে ছিল। তার মানে কি এই যে একটা মেয়ের তার আগে দুটো বিয়ে ছিল বলে আমি তাকে, সেই মেয়েটাকে বিয়ে করলাম, তার সাথে যা ইচ্ছা করা যায়, তার টাকা পয়সা লুট করা যায়, তাকে তার সামনে দিনের পর দিন অন্য মেয়েদের সাথে শোয়া যায়, করা যায় কি? আমি তো সংসারটাই করতে চেয়েছিলাম, বাচ্চা চেয়েছিলাম, নর্মাল একটা লাইফ চেয়েছিলাম লাস্ট 7 years ধরে। আমাকে বলা হতো যে তুই যদি আমাদের কথা না শুনিস তাহলে তোর আগে যে দুটো বিয়ে বা এর সাথে তোর সম্পর্ক, তো সেগুলো সব ফাঁস করে দেবো। আমি ফাঁস করে দিচ্ছি, আমি নিজে বলছি। কিন্তু আমি সৎ, আমি পরিশ্রম করেছি, সেই সুন্দরবন থেকে এসে আমি কাউকে ঠকাইনি আজও পর্যন্ত। আমি পরিস্থিতির শিকার হয়েছি প্রতিটা মুহূর্তে, কিন্তু আমি হার মানিনি, না সুইসাইড করেছি, না আমি থেমে গেছি, না ফিরে গেছি। আজ আমি যে জায়গায়, সেটা সম্পূর্ণটা নিজের স্ট্রাগলে। আমি কোনো বড়লোক ছেলেকে বিয়ে করিনি, আমরা একসাথে বড়লোক হচ্ছি নিজেদের পরিশ্রমে। সব্যসাচী তার একটা ছোট বন্ধু, একটা তার সাথে দিনের পর দিন আমার সামনে আমারই বিছানায় শোয়া। এমন অনেকেই আছে, আমি যে টাইমটা ধরো ওর সাথে সেপারেশনে ছিলাম, এক একটা মেয়ে 3 দিনের বেশি মানে 3 মাসের বেশি টিকতো না, মানে 3 মাসের জন্য এক একটা মেয়ে, তাদের নামের লিস্ট আমার কাছে আছে। তারা নিজেরাও জানে, তারা যদি আমার এই লাইফটা দেখে তারা জানবে যে আর বাড়িতে দুটো ঘড়ি আছে বড়, মুকুন্দপুরের ফ্ল্যাটে, ওই দুটো তারই দেওয়া। তারপরে আরো এরকম আছে অনেক, মানে এক একটা মেয়ে
সাথে শোয়া, তাকে প্রেমে ভাসানো। অ্যাকচুয়ালি না, আমাকেও ঠিক একই ফাঁদে ফেলার চেষ্টা করেছিল ওই পরিবার, কিন্তু আমি ভুলটা এখানে হয়ে গেছে, আমি বিয়ে করতে চেয়ে বসেছিলাম, লিভ ইন করে ছেড়ে দেওয়ার ব্যাপারটা হয়নি, আর এখানেই ভুলটা হয়ে গেছে। ফলে এটা বলা প্লিজ বন্ধ করুন। আমি জানি না এরপরে আপনারা অনেক কথাই বলবেন। সব্যসাচীর সাথে ডিভোর্সের জন্য আমার নতুন বিয়ে বা আমার হাজব্যান্ড বা তার সাথে সম্পর্ক কোনো রকমভাবেই দায়ী নয়, কারণ তখন শুভাশিস দে কোনো জায়গাতেই ছিল না। আমার নিজের যতটুকু সোনা, যতটুকু ব্যাংক ব্যালেন্স, যেগুলো আমি বাচ্চা হবে বলে জমিয়েছিলাম, সমস্ত ফিক্সড ডিপোজিট আমি ভেঙে দিয়ে বিজনেসে লাগিয়েছিলাম, যাতে বিজনেসটাকে বড় করা যায়। কারণ আমার হারানোর কিছু আর ছিল না। আমি কখনো ভাবিনি যে আবার নতুন করে বিয়ে করা যায়, সংসার করা যায়, বাচ্চা হতে পারে কোনোদিন, জীবনটাকে নতুন করে ভাবা যায়, এটা ভাবিনি। আমি ভেবেছিলাম যে ঠিক আছে, চক্রবর্তী পরিবার থেকে তো আমি কোনোদিন বেরোতে পারবো না, এই থ্রেড থেকে কখনো বেরোতে পারবো না। যত দিন গেছে একসাথে স্ট্রাগল করতে করতে আমি বুঝেছি যে না, বেরোনো যায়। এখনো শেষ হয়ে যায়নি আমার জীবনটা। আমার রিলেশনশিপ গুনতে যাবেন না প্লিজ, প্রচুর রিলেশনশিপ। সব্যসাচীরটা গুনে পারবেন না, আমারটা গোনা যাবে। আমি শুধু নামগুলো তো নেব না, সেগুলো নিতে পারছি না। শায়কের দিনের পর দিন, আর এই যে আপনারা দেখেন না, ভালো মানুষের একটা মুখোশ পরে থাকে, একে হেল্প করছে, তাকে হেল্প করছে, সবটাই হচ্ছে ব্লগিং, পয়সার জন্য, পয়সার খেলা। যখন আমার ফেম ছিল না, কোনো রকমভাবেই কিন্তু আমি পাত্তা পাইনি ওর জীবনে, ওর ভিডিওতে। হ্যাঁ, ডেফিনেটলি ও আমাকে ফেসবুকটা শিখিয়েছে, আমি তার জন্য প্রত্যেকটা জায়গায় কৃতজ্ঞতা স্বীকার করেছি। তাই বলে নিজেকে বেঁচে দাও না। আর এই যে কি লেখাটা লিখেছিল, কি আমার এখনকার বরটাকেও ও খুঁজে দিয়েছে, কিভাবে খুঁজে দিল বলুন তো? আজ আমি একটা ব্র্যান্ডের প্রমোশন করছি, হঠাৎ করে আমার কাছে কেউ রেফারেন্স চাইলো যে আরেকটা অ্যাড আছে, তুই কি এরকম, আপনার কি কোনো জানাশোনা কেউ আছে? সে হয়তো বলে দিল না, এরকম মেডো কার্ডের আমি প্রমোশন করছি, তুই কি করবি? বললাম হ্যাঁ করব। শুধু এইটুকু যোগাযোগ, বাকি যেটুকু মেডো কার্ডের পুরোটা আমি নিজে করেছি। উল্টে আমাকে প্রতিটা পদক্ষেপে, যাতে আমার ক্ষতি হয়, আমার কোম্পানির ক্ষতি হয়, প্রতিটা পদক্ষেপে আমাকে বাধা দিয়েছে। আর সেটাই আমার মাথায় জেদ চেপে গেছে, না ও যত বাধা দেবে আমাকে, আমি তত বেশি এতে স্ট্রাগল করব। চক্রবর্তী পরিবার থেকে বেরিয়ে গেলে আমাকে কেউ বাঁচতে দেবে না, কারণ সবাই জানে শায়ক চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী খুবই ভালো মানুষ, এরকমটা বলেছে আমাকে দিনের পর দিন। কিন্তু দেখুন, আপনারাও তো বাঁচতে দিচ্ছেন না। না, আমি রোজগার করতে আর ব্লগ বানাই না।
আমি ব্লগ বানাই, কাউকে ছোট করে নয়। যাই হোক, কতটা আমি উলুবনে মুক্ত ছড়ালাম জানি না, আমার যেটুকু বলার ছিল আমি বলে দিয়েছি, হয়তো পুরোটা বলতে পারলাম না। বাকি যদি কিছু থাকে আমার তরফ থেকে নিশ্চয়ই এরপরে সায়ক চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী তার বন্ধুদেরকে দিয়েও ব্লগ বা ভিডিও লাইভ করতেই পারে। সেখানে শুধু আমারটাই জানবেন। আমি আশা করব ওই সৎসাহসটা ওদের কারণ নেই, নিজেদের সম্পর্ক স্বীকার করবে। আমি লাস্ট এটুকু বলে গেলাম যে সায়ক চক্রবর্তী বা সব্যসাচী চক্রবর্তী, তোমরা যদি আমার ব্যাপারে আর কিছু বলতে আসো, নিজেদেরটাও সাথে বলবে, যেমনটা আমি বললাম, যদি সৎ সাহস থাকে।